কিন্তু তবুও প্রত্যেকে কথা বলতে চাইলে কিন্তু ব্যাপারটা সামান্য পারে না, থাকে না। এবং সেইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে কিছুই বলবো না, অথবা অনেক কিছু বলতে হবে। ব্যোমকেশদার সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা রেডিও স্টেশন থেকে আমার সাথে সম্পর্ক তৈরি হয়। একসাথে একটা নাটকে একজন দুজনে অভিনয় করলাম এবং সেখানে তার পরিচয় হলো। এবং তার পরবর্তীতে সেই সক্ষমতাটা বাড়তে শুরু করলো এবং তারপরেই ব্যোমকেশদা কিন্তু ডেকে পাঠালেন তার সাথে নাটক করতে হবে। তখন ব্যোমকেশদা একটা দল করেন, দলটার নাম হচ্ছে পিডব্লিউডি রিক্রিয়েশন ক্লাব, এই যে একেবারে রাস্তার বাড়ি, এবং এখানে থাকেন তখন ব্যোমকেশদা। এবং সেটা গ্রুপ থিয়েটার না হলেও একটা অফিস ক্লাব হলে পরেও তার কাজকর্মের সাথে যখন যুক্ত হলাম তখন দেখলাম একেবারে তৎকালীন সময় আমাদের যে গ্রুপ থিয়েটার ভাবনা যে কাজকর্মগুলো হতো একেবারে ঠিক সেরকম কাজকর্ম। তো আমাদের কয়েকজনকে ডেকে পাঠানোর তার উদ্দেশ্য ছিল আসলে তিনি তখন বাংলাদেশ যাবেন এবং বাংলাদেশ একটি নাটক করবেন, এবং সেই সময় তার প্রথম ব্রজ সংবাদ নাটক শুরু হয়। এবং সেই ব্রজ সংবাদে আমরা অভিনয় করলাম এবং কলকাতায় গিয়ে বাংলাদেশ গেলাম এবং সেখান থেকে ফিরে এলাম। ঠিক সেই সময় অশোকদা যে অমল ঘোষের কথা উচ্চারণ করলেন, অমল ঘোষ, তপন হাজরা এবং ব্যোমকেশ ঘোষ, এই তিনজন একেবারে চাকরি সূত্রে এক জায়গায় ছিলেন, যদিও পোস্টগতভাবে বিভাজন ছিল, কিন্তু তবুও সক্ষতা থিয়েটারের কারণে তাদের মধ্যে সাংঘাতিক রকমের ছিল। আর ঠিক সেই সময় আমি এবং শৈবাল মজুমদার আমরা তখন ইঙ্গিত নাট্য সংস্থা থেকে একটু দূরত্বে এসেছি, এবং সেই সময় ব্যোমকেশদা আমাদেরকে বললে যে চল এবার আমরা দল করব। এবং সেই সময় আমাদের জন্ম হয়েছিল শিলিগুড়িতে ভাবনা। সত্যি কথা বলতে ভাবনা যদি বেঁচে থাকতো তাহলে আজকে নাট্যরঙ্গের জন্ম হতো না এবং থিয়েটার একাডেমিরও জন্ম হতো না, এবং আজকের এই অনুষ্ঠানটা হয়তো ভাবনা এবং নাট্যমেলা যৌথভাবে করতে হতো, আমরা সকলে মিলে করতাম, এটাই মনে হচ্ছিল আর কি। কিন্তু যে কোনো কারণেই হোক, তো শিলিগুড়িতে খুব রমরম করেই আর কি ব্যোমকেশদা চাইলেন যে একটা দল প্রতিষ্ঠিত হোক এবং ভালোভাবেই কাজটা শুরু হোক। এবং তখন মলয় ঘোষ নাটক লিখছেন, এবং সেই মলয় ঘোষের লেখা নাটক নিয়ে আমরা একটার পর একটা নাটক করছি। বিশেষ করে প্রাচীন নাটকে ব্যোমকেশদা যে অভিনয় করেছিলেন সেটা আজকে এই মুহূর্তে যারা আছেন পুরোনো দিনের মানুষ তারা এখনো স্মরণ করবেন যে ব্যোমকেশদা কি মানের অভিনয় করেছিলেন সেদিন। এবং যে কলকাতার নাটকের কথা উচ্চারণ হয় আমাদের বারবার রেফারেন্স হিসাবে, প্রকৃত অর্থে সেদিন আমরা প্রমাণ করেছিলাম কোনো অংশে কলকাতার নাটকের চাইতে আমরা কম কিছু করি। এবং ঘটনাচক্রে ব্যোমকেশদা নিজে দায়িত্ব নিয়ে কলকাতায় এই নাটকটিকে 3বার নিয়ে যান, প্রাচীন নাটকটিকে, এবং 3বার 3টে মঞ্চে কলকাতায় অভিনয় করেন এবং সেখানে সেই সুখ্যাতিটা আদায় করে নিয়ে আসেন যে আপনারা যা করেছেন এই মুহূর্তে কলকাতায় তখন চলছে রমরম করে একটি বিখ্যাত নাটক দায়বদ্ধ, যে আজকে যদি আপনারা এই নাটকটা অন্ততপক্ষে 10টা শো করতে পারতেন তাহলে পরে দায়বদ্ধর সাথে আপনারা পাশাপাশি স্বীকৃতি পেতেন। তো ব্যোমকেশদার জেদ ছিল এইরকম একটা। যাই হোক, সময়ান্তরে ভাবনা থাকেনি এবং আমরাও একসাথে থাকতে পারিনি। পার্থদা উচ্চারণ করছিলেন যে দল ভাঙলেই দল নতুন তৈরি হয় এবং নতুন নাটকের জন্ম নেয়, এবং সেই জন্যই বোধ হয় ব্যোমকেশদার হাত দিয়ে রাজবংশী নাটক সাজা, যা আমার কাছে এবং আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থান হয়ে আছে, এবং মনে রাখবো চিরকাল এই সাজা নাটকটি নিয়ে। ব্যোমকেশদা এভাবেই কাজ করলেন। তার পরবর্তীতে ব্যোমকেশদার সাথে শেষ কাজ করেছিলাম শেক্সপিয়ারের একটা নাটক, ওই রেডিও স্টেশনেই শেক্সপিয়ারের একটা সিরিজ হচ্ছিল, সেই সিরিজে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেখানে ব্যোমকেশদাকে আবার বলেছিলাম যে আসুন ব্যোমকেশদা আর একটা কাজ করি। ব্যোমকেশদা আমার সাথে কাজ করেছিলেন এবং সেটাই ব্যোমকেশদার সাথে আমার শেষ কাজ। কিন্তু তার পরবর্তীতে নাট্যরঙ্গ যখন জন্ম হলো তখন আমাকে কিন্তু ডাকলেন, ডেকে বললেন যে পাশে থাকবি তো? আমি নিশ্চয়ই থাকবো, কেন থাকবো? আমি যে খুব নীরবেই থাকবো এবং কাজ করে যাব। এবং বেশ কিছু নাটক নাট্যরঙ্গের পরপর আবহ সঙ্গীত সৃষ্টি করতে হয়েছিল এবং কয়েকটা নাটক বাজিয়েও ছিলাম। পাশাপাশি তিনি মিত্র সম্মিলনী
বিভিন্ন নাটকের নির্দেশনার কাজের দায়িত্ব ছিলেন। অর্থাৎ নির্দেশনার কাজটাকে তিনি আন্তরিকভাবে ভালোবাসতেন এবং চাইতেন যে আরো বেশি নাটক নির্দেশনার মধ্যে থাকবে। তার এই যে জেদটা, এই জেদটা খুব ভালো লাগতো এবং এই জেদটা কোথাও না কোথাও আমি নিজেও তার কাছ থেকে থাকতে থাকতে শিক্ষিত হয়েছি। আমার নির্দেশনায় কাজ করেছেন, কিন্তু কখনো মানে তিনি মনে করেননি যে তার চাইতে অন্তত পক্ষে 25-26 বছরের কম বয়সী ছেলের কাছে তিনি কাজ করছেন। তিনি কিন্তু আমাকে বলতেন, তিনি নির্দ্বিধায় আমাকে বলবেন যা করার বলবেন। এই যে বলতেন, সেটি আমার কাছে অনেক পাথর ছিল। তো এভাবেই বহু স্মৃতি জড়িয়েছিল। তার স্ত্রী মারা যাওয়ার পর যাই, পঙ্কজদা বলে যে এই যে এত ক্যাসেট আর বই দেখছিস, এ কি করবো এগুলো, তুই নিয়ে যাবি এগুলো? আর পঙ্কজদা, এগুলো নিয়ে আমি বা কোথায় রাখবো, এত কিছু নিয়ে আমি কোথায় রাখবো এগুলো? তুই রাখ, তুই রাখলেই কাজ হবে, তুই রাখলে এগুলো থাকবে, না থাকবে না এগুলো। জানি না তার পরবর্তীতে বাড়ি বিক্রি দিতে যায় এবং সেগুলো কোথায় যায়, নারায়ণদা যদি জানেন, আমার তো জানা নেই। কিন্তু পঙ্কজদার এই শেষ ইচ্ছেটা রাখতে পারিনি। অর্থাৎ তার সেই বিশাল সম্ভার, মিউজিকের সম্ভার, অসম্ভব মিউজিকের সম্ভার যা উনি আমাকে দিতে চেয়েছিলেন, সেটা শেষ পর্যন্ত কি করে জানি না। এটুকু নিয়েই ভারাক্রান্ত মনে অল্প সময় শেষ পর্যন্ত।